ওয়েলকাম ব্যাক টু নেহা বাদল ব্লগস। ঘড়িতে এখন বাজে 7টা। মা আর ভাই আমাকে সি অফ করতে এসেছে আর এখানে আমরা ওয়েট করছি র্যাপিডোর জন্য। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো অবশ্যই বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি। র্যাপিডো আসলে এখান থেকে আমি চলে যাব স্প্ল্যানেডে। ভাইয়ের মুখটা দেখে তো বুঝতেই পারছেন ও খুবই স্যাড। ওর এক্সাম না হলে ওকেও নিয়ে যেতাম সঙ্গে। ট্রলি ব্যাগ নিয়ে র্যাপিডোতে ওঠার অভিজ্ঞতাটা যতটা সহজ ভেবেছিলাম, কিছুটা যাওয়ার পর সত্যিই বুঝলাম যে কি কষ্টে আমি পড়েছি। যদিও ট্রলিটা অতটা ভারী ছিল না, তবুও আমার খুব পায়ে ব্যথা হচ্ছিল। ভাবছিলাম কখন নামবো। স্প্ল্যানেডে যেতে এখান থেকে প্রায় 30 মিনিট মতো লাগবে। স্প্ল্যানেডে নেমে আমি শ্যামলী বাস কাউন্টারের সামনে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে বলে সকলে লাগেজ রাখতে শুরু করে দিয়েছে। আর এখানে লাগেজ রাখার একটা ভালোই সুবিধা রয়েছে, একটা করে টোকেন আমার সাথে থাকবে আর একটা করে টোকেন থাকবে আমাদের লাগেজের সঙ্গে, যাতে একে অপরের লাগেজ কারোর সঙ্গে এক্সচেঞ্জ না হয়ে যায়। সব বাস আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে আর এই প্রথমবার আমি শ্যামলীতে উঠবো। আমি খুবই এক্সাইটেড, কারণ এর আগেও দুটো বাসে চড়েছি, যার সঙ্গে আমার অভিজ্ঞতাটা মোটেও ভালো ছিল না। এখান থেকে প্রতিদিন শ্যামলীর 4টে করে বাস ছাড়ে, আর আমরা যে বাসটাই যাচ্ছি সেটা ছাড়বে রাত 9টা। এটাই লাস্ট বাস আজকের। এছাড়াও এখানে অন্যান্য বাসেরও কাউন্টার রয়েছে। তো এই প্রথম অভিজ্ঞতাটা কেমন হয় আপনারা দেখতে থাকেন। এই ট্রিপটাই যার সঙ্গে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার আপু। আপুকে তো হয়তো এর আগে আপনারা অনেকবার ব্লগে দেখেছেন। আর আমরা উঠে পড়লাম বাসে। বাসের ভিতরটা এতটা সুন্দর ছিল না, মনে হচ্ছে 5 স্টার হোটেলে চলে আসলাম। সে যাই হোক, এটা হচ্ছে আমাদের সিট। আমরা দুটো স্লিপারের টিকিট বুক করেছিলাম আর এখানে অনেক ফেসিলিটিস রয়েছে। বাসে উঠে প্রথমেই আমি ফোন চার্জ দিতে গিয়ে দেখি এটা তো অ্যান্ড্রয়েডের জন্য, আইফোনে হয়ইনি আসলে। সাথে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে আর দুটো জলের বোতল। আর এই পর্দা দিয়ে আপনারা সেপারেট করতে পারবেন যদি অপরিচিত লোক থাকে। আর নিজেদের মধ্যে হলে তো কোনো ব্যাপারই না। টোটাল 4টে এসির পয়েন্ট রয়েছে, পায়ের কাছে দুটো আর মাথার কাছে দুটো। আর একটা ইনফরমেশন আপনাদের জানাই, যদি একটা স্লিপারে একটা ফিমেল বুক করে আর পাশে স্লিপারটা ফাঁকা থাকে, সেটাও কিন্তু একটা ফিমেলকেই বুক করতে হবে। কোনো মেল সেই স্লিপারটা বুক করতে পারবে না। আর যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো কোনো ব্যাপারই না। স্প্ল্যানেড থেকে 9টা 5-এ আমাদের গাড়িটা ঠিক ছেড়ে দিল। যেতে যেতে কয়েকটা স্টপ থেকে প্যাসেঞ্জার তোলা হয়, আর তার লাস্ট স্টপ হচ্ছে বাগুইহাটি। আর হল্ট রয়েছে দুটো জায়গায়, একটা কৃষ্ণনগর, একটা ডালখোলা। টিকিটের ব্যাপারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে সিজন ওয়াইজ টিকিটের দাম বাড়া ওঠা করে। আমরা এখন যে টিকিটটা কেটেছি ওটা 1700 টাকায় কেটেছি, ওটা আপনারা 1500 থেকেও পেতে পারেন। শিয়ালদার উপর দিয়ে এবার আমরা যাচ্ছি। শিয়ালদাটা রাতে কেমন দেখতে হয় সেটা আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এতটা সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে বেশ। অ্যানাউন্সমেন্টে বলছে ওয়াইফাই চালানোর জন্য বাসের সামনে একটা কিউআর কোড রয়েছে, ওটা স্ক্যান করলেই পাসওয়ার্ড পেয়ে যাব। আর এখানে আপু ইভিনিং ডিউটি করে খুবই টায়ার্ড, ও আমাকে বলছিল যে ও এখন একটু ঘুমাবে আর কৃষ্ণনগর আসলে ওকে ঘুম থেকে উঠিয়ে দিতে। যেহেতু আজ সানডে, রাস্তা ফাঁকা থাকার জন্য আমরা প্রায় 3 ঘন্টায় কৃষ্ণনগর ঢুকে গেছি। এখানে 20 মিনিটে ডিনার ব্রেক দেওয়া হয়েছে। আমরা যেহেতু ডিনার নিয়ে এসেছিলাম ওই জন্য এখানে আর ডিনার করিনি। নেমে আমরা একটু রেস্ট রুমে গেছিলাম আর আশেপাশে একটু ঘুরে দেখে নিলাম। আর আপু বললো একটু ও চা খাবে। নেক্সট আবার দাঁড়াবে ভোরবেলার দিকে। মানে বাসে যাওয়ার একটাই প্রবলেম, সেটা হচ্ছে রেস্ট রুম নিয়ে। তো আমাদের কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে এটা গুড নাইট গাইস, এবার আমরা ঘুমাবো, বাই। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন বাজে 6:40। আমরা ডালখোলাতে এসে গেছি আর এখানে নেমে একটু রেস্টরুমে যাব, চা খেলে খাবো, দেন আবার শিলিগুড়ির জন্য রওনা দেব। চারিপাশটা আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই। এটা আসলে একটা ধাবা আর এখানেই সমস্ত বাস এসে দাঁড়াই। রাতের দিকে নাকি খুব জমজমাট ভিড় থাকে এখানে। 10 মিনিটের জন্য আমাদের ব্রেক দিয়েছে। আর কলকাতা থেকে গরমটা এখানে তুলনামূলকভাবে কম। এখান থেকে শিলিগুড়ি যেতে 3 ঘন্টা মতো লাগবে। শিলিগুড়িতে নেমে আমি আর ক্যামেরা অন করতে পারিনি। আগে থেকে গাড়ি বুক করা ছিল, ওই গাড়ি আমাদের পিক আপ করে ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় নামিয়েছেন। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে রাস্তার কাজ চলছে আপাতত, আর ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে।
জার্নি ফাইনালি শুরু হলো। সারা রাত বেশ ভালোভাবেই স্লিপারে আসার জন্য এখন আর টায়ার্ডনেসটা ফিল হচ্ছে না। আর এই রাস্তায় আমি প্রথমবার যাচ্ছি। আগে দুবার যখন দার্জিলিং গেছিলাম তখনকার রাস্তাটা ছিল আলাদা। এবার আমরা যাব সেবক হয়ে। মিডিলে এই যে ফরেস্টটা পড়ছে, এটা এতটাই সুন্দর, যেতে যেতে মনে হচ্ছে রাস্তা যেন শেষই না হোক। গ্যাংটক যেতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। আমরা বেরোলাম একদম খাঁটি 9:30টার সময়। দেখা যাক কখন পৌঁছাই। রাস্তাটা জাস্ট একবার দেখুন, আমি তো পুরো স্পিচলেস হয়ে গেছি, চুপচাপ দেখছি আর ভিডিও করছি। ড্রাইভার দাদা বলছেন এই জঙ্গলের রাস্তায় চলবে প্রায় 10 থেকে 15 মিনিট মতো। যেতে যেতে হয়তো কোনো বন্য প্রাণীর সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। আপনারা যদি পার্সোনাল গাড়ি বুক করে গ্যাংটকে যেতে চান শিলিগুড়ি থেকে, প্রায় আপনাদের 3 থেকে 4,500 টাকা মতো খরচ হতে পারে। আর শেয়ার গাড়ি করলে 600 টাকা মতো লাগবে। কথা বলতে বলতে সেবকে আমরা ঢুকেই গেলাম। ওই যে দূরে একটু একটু আমি দেখতে পাচ্ছি পাহাড়। এবার তো আমার আনন্দের আর ঠিকানাই নেই। প্রায় 4 মাস পর আবার আমার ঘুরতে আসা পাহাড়ে। এখান থেকেই শুরু হলো পাহাড়ি রাস্তা। আপনারা চাইলে সরকারি বাসে করে গ্যাংটক অবধি যেতে পারেন, যার মূল্য প্রায় 100 থেকে 150-র মধ্যে হতে পারে। ওই যে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, এখান থেকেই তিস্তা নদী শুরু হলো। যতদূর পর্যন্ত আমরা যাব ততদূর অবধি তিস্তাও আমাদের সঙ্গেই যাবে। আর যেতে যেতে অনেক ব্রিজ পড়বে ছোট ছোট আপনাদের চোখে। পুরো রাস্তাটাই এত সুন্দর এই নদীর জন্য হয়ে উঠেছে, সেটা আমি কি বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। কিছুটা রাস্তা যাওয়ার পর ড্রাইভার দাদা একটা জায়গায় গাড়িটা থামালেন। ড্রাইভার দাদা এতই পোলাইট, নিজেই ভালো ভালো জায়গা থেকে আমাদের বলছেন যে ম্যাডাম জি এখানে নেমে ভালো ছবি হবে আর কি। তো উনি আমাদের অনেক কটা ছবি তুলে দিলেন এখানে, আর আমি অনেক ভিডিও করে নিলাম। আর এই যে রাস্তাটা দেখেন এতটা সুন্দর, আমার মানে পুরো দৃশ্যটা দেখে মনটা ছুঁয়ে গেল পুরো। আর খুব খুশি, দেখে তো বুঝতেই পারছেন কেমন খুশি আমরা। তো চলেন আবার শুরু হোক জার্নিটা। যেতে যেতে মাঝে মাঝে এরকম কমলালেবুওয়ালাও দেখতে পাবেন। কিছুটা যাওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট পর একটা জায়গায় নামলাম। সে জায়গাটা দেখে আমি তো পুরো মানে কি বলবো, স্তব্ধ হয়ে গেছি। হ্যাঁ তোল। হ্যাঁ ভিডিও। এইটা একদম নিচে, এখন জল কম, জলটা পুরো। গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার দাদা বলল কোনো ভালো জায়গা হলে আবার নামাবে। এতক্ষণে তো আপনারা বুঝতে পেরেছেন, পার্সোনাল গাড়ি করে আসলে আপনাদের যেখানে ইচ্ছে সেখানেই আপনারা নামতে পারবেন। আর শেয়ারিং গাড়িতে আসলে স্টপ ছাড়া কোথাও দাঁড়াবে না, খুব জোর 1 থেকে 2 জায়গায় দাঁড়াবে। আপু বলছে এর আগে নাকি তিস্তার জল আরও সবুজ কিংবা নীল হতো, আর এখন দেখেন তিস্তার জলটা কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। তো যত উপরে যাব তত নাকি সবুজ হয়তো দেখতে পেতেও পারি আমরা। এখনও আপাতত আমরা অতটাও ঠান্ডা অনুভব করিনি, মানে নর্মাল রয়েছে, নাতিশীতোষ্ণ। পাহাড়ি নদী দেখতে দেখতে কখন 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। আর চলে এসেছি একটা ব্রিজে। এখানে ওই পাশে একটা কি ব্রিজ মতো তৈরি হচ্ছে, আর ড্রাইভার দাদা বললেন এখানে 5 মিনিট মতো দাঁড়াবে ঝটপট ছবি তুলে নিতে আর যা ভিডিও করার করে নিতে। তো সেই মতো আমরা নেমেও পড়লাম। আর দৃশ্যটা এতটা সুন্দর, আমি মানে ভাষা পাচ্ছি না যে কিভাবে আমি আপনাদের প্রকাশ করব এই দৃশ্যর কথা। ব্রিজটা ক্রস করার পর কিছুটা গিয়ে একটা জঙ্গল মতো শুরু হলো। আর এই জঙ্গলটা ক্রস করার পরই একটা রেস্টুরেন্ট পড়বে, যেখানে আমাদের গাড়িটা দাঁড়াবে। ব্রেকফাস্ট বলতে পারেন, চা খাওয়া বলতে পারেন, যাই বলবেন। তো এই যে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফাল্গুনি, আর এটার রিভার সাইড ভিউয়ের জন্য খুবই ফেমাস এই রেস্টুরেন্টটা। চলুন ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই তো দাদার হয়ে গেছে। করলি তো না যদি বলে যে
এই ব্রিজটা ক্রস করার পরই আমি চলে যাব ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে, মানে আমি সিকিমে প্রবেশ করছি। দূরের ওই পাহাড় দেখে আমার মনে হচ্ছে কখন ওর উপরে টঙে গিয়ে আমি উঠব। অবশেষে সিকিমে প্রবেশ করেই ফেললাম। তারপর থেকেই আপনারা একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারবেন সিকিমের আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। প্রথমে যে শহরটি পেয়েছি এটার নাম হচ্ছে পাকিয়ং, এখানে এই সিকিমের বিমানবন্দরটি রয়েছে। তারপরে কিছুটা গিয়ে এই টানেল মতো একটা পড়লো, যেটা দেখে বেশ ভালো লাগলো। মনে একটা আলাদা রকম উত্তেজনা কাজ করছে, অন্য রাজ্যে চলে এসেছি নিজের রাজ্য ছেড়ে। তারপরে শুরু হলো সিকিমের গল্প। এখানে নাকি অনেক বড় বড় ফার্মা ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে। সিকিমকে ইন্ডিয়ার অর্গানিক স্টেটও বলা হয়। এখানে একদমই প্লাস্টিক ইউজ করা নিষিদ্ধ। আর মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই আমরা গ্যাংটকে প্রবেশ করব। যত উপরে উঠছি নদীর স্রোত ততই কমে গেছে। গরমকালে নাকি খুব ভালোই এই নদীগুলোর স্রোত থাকে। গ্যাংটকে আমরা পৌঁছে গেছি, এবার হোটেলে ঢুকবো। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে চ্যানেলে।